আজকে আমরা একটা ঠিক অন্যরকম ভাবে অন্য জায়গায় এসেছি। নিশ্চয়ই গেস করতে পারছেন, হ্যাঁ আমরা আজকে চন্দননগরে এসে গেছি। আর শুধু চন্দননগর নয়, আমরা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে কৃষ্ণনগর এবং চন্দননগর, বাংলার যে দুটি জায়গা জগদ্ধাত্রী পুজোর জন্য সর্বাধিক প্রসিদ্ধ, সেই দুটি জায়গায় কিভাবে নদিয়ার জমিদার মহারাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে জগদ্ধাত্রী পুজোর পুনঃপ্রচলন হলো তার ইতিবৃত্তান্ত জানাবো আপনাদের। আগে কৃষ্ণনগর নাকি আগে চন্দননগর, কোথায় কিভাবে শুরু, কোন ক্ষেত্রটি বেশি এগিয়ে, এই সব নানান ঐতিহাসিক ও সমসাময়িক এবং পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ থাকবে আপনাদের জন্য। রেলপথ, জলপথ এবং সড়কপথ এই তিনটি মাধ্যমেই হুগলির চন্দননগর এবং নদিয়ার কৃষ্ণনগরে পৌঁছানো যায়। সমসাময়িক কালে এই দুটি ক্ষেত্রের জগদ্ধাত্রী পুজো নিয়ে একটা ঠান্ডা লড়াই চলছে অনেকের মধ্যেই। কাজেই আমরা ক্ষেত্র সমীক্ষা ও ঐতিহাসিক তথ্যের উপর ভিত্তি করে কৃষ্ণনগর এবং চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর তুলনামূলক একটা বিশ্লেষণ নিয়ে এসেছি আপনাদের জন্য। পুরো ভিডিওটা দেখুন এবং অবশ্যই অনেক তথ্য জানতে পারবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঘোরাপড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন। সঙ্গে রয়েছি আমরা প্রভাত এবং লিটন। এই যে আমার পেছনে দেখছেন কৃষ্ণনগর রাজবাড়ি, এখান থেকে কিভাবে মহারাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে বাংলায় জগদ্ধাত্রী পুজোর পুনঃপ্রচলন হলো। মানে পুনঃপ্রচলনটা বলছি এই কারণেই যে মহারাজা কৃষ্ণচন্দ্রের আগেও কিন্তু বাংলায় জগদ্ধাত্রী পুজোর প্রচলন ছিল। বীরভূমের হেতমপুরের শিব মন্দির হোক কিংবা চণ্ডীদাস নানুরের শিব মন্দির গাত্রে, আনুমানিক অষ্টম শতকের বরিশালে পাওয়া জগদ্ধাত্রী মূর্তি প্রমাণ করে যে কৃষ্ণচন্দ্রের আগেও বাংলায় জগদ্ধাত্রী পুজোর প্রচলন ছিল। পুরাণ ও প্রাচীন শাস্ত্রেও দেবী জগদ্ধাত্রীর উল্লেখ পাওয়া যায়। এই যে এই দিকটা জলঙ্গি, এই দিক দিয়ে গিয়ে প্রবাহিত হয়েছে, ভাগীরথীতে গিয়ে মিশেছে। তো যেই সময়টা মহারাজা কৃষ্ণচন্দ্র দেবী জগদ্ধাত্রীর স্বপ্নাদেশ পেলেন, সেই সময় কিন্তু এই নদীপথেই, গঙ্গাপথেই তিনি আসছিলেন এবং আস্তে আস্তে তিনি তন্দ্রাচ্ছন্ন হন এবং সেখানেই তিনি দেবীর দর্শন পান। এই নদীবক্ষেই ঘটে চলেছিল, বা এই নদীবক্ষেই সেই মাহেন্দ্রক্ষণ ছিল যখন মহারাজা কৃষ্ণচন্দ্র দেবীর দর্শন পেয়েছিলেন। এবং তার পরবর্তীকালেই কিন্তু কৃষ্ণচন্দ্র এই কৃষ্ণনগর শহরে দেবীর মাহাত্ম্য প্রচার করার জন্য বা দেবীর পুজোর পুনঃপ্রচলন শুরু করেন এবং তারপর থেকে চন্দননগর এবং অন্যান্য জায়গায় পুজো শুরু হয়। সময় নিয়ে বিতর্ক আছে, তবে কিংবদন্তি অনুসারে মহারাজা কৃষ্ণচন্দ্র ঠিক সময়ে খাজনা দিতে না পারার অপরাধে বাংলার নবাবের মুঙ্গের বা মুর্শিদাবাদের কোনো এক দুর্গে বন্দী ছিলেন। আশ্বিন মাসে কারাবাস থেকে তিনি যখন মুক্তি পান, নদীপথে নৌকা করে দুর্গাপুজোর দশমীর বিকেলে তিনি পৌঁছালেন নদিয়ার রুকনপুর ঘাটে। বিসর্জনের বাদ্যি তখন আকাশে বাতাসে বইছে। স্বাভাবিকভাবেই জমিদার কৃষ্ণচন্দ্র আশাহত বিষণ্ণ হয়ে নৌকার মধ্যেই নিদ্রাচ্ছন্ন হলেন এবং স্বপ্নে দেখলেন ত্রিনয়নী চতুর্ভুজা শঙ্খ চক্র ধনুর্বর্ণে আবির্ভূতা এক দেবীকে। স্বর্ণলঙ্কারে ভূষিতা সাদা নরসিংহে যোদ্ধার বেশে তিনি আবির্ভূতা। সেই ভবসুন্দরী প্রভাত সূর্যের ন্যায় রক্তবর্ণা দেবী তাকে আদেশ দিলেন সামনের শুক্লা নবমী তিথিতে সপ্তমী অষ্টমী নবমী পুজো করলে দুর্গা পূজার অনুকল্প হবে। সেই স্বপ্নাদেশ পাওয়ার পর জমিদার কৃষ্ণচন্দ্র রাজবাড়িতে শুরু করলেন জগদ্ধাত্রী পুজো। রাজবাড়িতে মহা সমারোহে পুজোর পাশাপাশি বাংলার আরও অন্যত্র শক্তি পুজোর প্রচলন ক্রমশ বেড়েই চলল। আসলে শাক্ত উপাসক মহারাজা কৃষ্ণচন্দ্র কখনোই চৈতন্যদেবের প্রচারিত বৈষ্ণব ধর্মকে মন থেকে মেনে নিতে পারেননি। তার উপর বৈষ্ণবদের অদ্বৈত, নিত্যানন্দ, নরহরি সম্প্রদায়ের মধ্যে কোনো মিলই ছিল না। ফলে বৈষ্ণবরাও ক্রমশ দুর্বল হয়ে পড়ে। কাজেই শাক্তদের তখন জয় জয়কার। মহারাজা কৃষ্ণচন্দ্র নবদ্বীপের বৈষ্ণব তোতারাম দাস বাবাজিকেও আখাড়া তৈরির জন্য জমি দান করেন। কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় নবদ্বীপে শাক্ত সম্প্রদায় বিশাল বিশাল মূর্তি তৈরি করতে শুরু করলেন। ক্রমেই বৈষ্ণব ক্ষেত্র নবদ্বীপ, শান্তিপুরেও শক্তির উপাসনা শুরু হলো। একদা কৃষ্ণনগরের রাজবাড়িতে যে জগদ্ধাত্রী পুজোর প্রচলন হলো তা ক্রমশ বিস্তার করল বাংলার হুগলি জেলার চন্দননগরে। এক্ষেত্রে কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্র জড়িত না থাকলেও কৃষ্ণনগর নামটি জড়িয়েছিল, কারণ কৃষ্ণনগরে কিছু চাল ব্যবসায়ী এসেছিলেন চন্দননগরে চাল কেনার জন্য। তবে সেবার জগদ্ধাত্রী পুজোর সময় তারা কৃষ্ণনগরে ফিরতে পারলেন না। চন্দননগর তখন ফরাসি সাহেবদের দখলে।
ফরাসি সাহেবদের তখন প্রয়োজনীয় অনুমতি নিয়ে কৃষ্ণনগরের চাল ব্যবসায়ীরা চন্দননগরের চাউল পট্টিতে বা নিচের পট্টিতে মাটির দেবী বানিয়ে জগদ্ধাত্রী পুজো শুরু করলেন। চন্দননগরের বুকে শুরু হলো প্রথম জগদ্ধাত্রী পুজো। সেই পুজো আজও হয়ে আসছে। এটাই এখন চন্দননগরের সবচেয়ে প্রাচীন ও প্রধান পুজো, যা আদি মা নামে পূজিতা হন। আদিমার মূর্তিটি ভালো করে দেখলে দেখা যায় সিংহের মাথায় রাজার মুকুট। হাতির মাথা বা করিন্দ্রাসুর সিংহের সামনে না থেকে আছে পিছনের দিকে। হয়তো প্রথমবার মূর্তি তৈরির সময় ভুলটা হয়েছিল, যা এখনও সেই ঐতিহ্যকে বহন করে চলেছে। এখানে সিংহের গায়ের রং সাদা। কৃষ্ণনগরের রাজবাড়ির জগদ্ধাত্রী মূর্তিতেও সিংহ কিন্তু সাদা বর্ণের। চন্দননগরের চাউলপট্টির আদিমা কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমার মতোই ভক্তদের কাছে জাগ্রত। চন্দননগরে অনেক জায়গায় 4 দিন ধরে পুজো হলেও কৃষ্ণনগরে কিন্তু একদিনেই ত্রিকালীন পুজো হয়, অর্থাৎ নবমী তিথিতে সপ্তমী, অষ্টমী ও নবমী পুজো হয় একসঙ্গে। 2024 সালে বুড়িমা 10 কেজি স্বর্ণালঙ্কার পরিধান করেছেন, কিন্তু চাষাপাড়ায় যখন বুড়িমার পুজো শুরু হয় তখন এত আড়ম্বর ছিল না। কৃষ্ণনগর রাজবাড়ির এক বিশ্বস্ত কর্মচারী গোবিন্দ ঘোষ রাজা কৃষ্ণচন্দ্রের আমলেই চাষাপাড়ার গাছের তলায় ঘট পুজো করে জগদ্ধাত্রীর আরাধনা শুরু করেন। তবে কারোর মতে এই পুজো শুরু হয়েছিল গিরিশচন্দ্রের রাজত্বকালে বা তার পরবর্তী কোনো রাজার আমলে। চন্দননগরের আদিমার মতো চাষাপাড়ার বুড়িমাকেও বহু দূর থেকে ভক্তরা পুজো দিতে আসেন। জলঙ্গি বা খোরে নদীতে স্নান করে দণ্ডি কাটতে কাটতে ভক্তরা আসেন বুড়িমাকে পুজো দিতে। ভক্তদের বিশ্বাস এখানে সমস্ত মনোবাসনা পূর্ণ হয়। পুষ্পাঞ্জলি নমো শ্রী শ্রী জগদ্ধাত্রী দুর্গাই নমো। বুড়িমার পুজো, বরণ ইত্যাদি দেখানোর পর আপনাদের চন্দননগরের আরেকটি প্রাচীন পুজোর কথা শোনাবো। চন্দননগরের চাউলপট্টির পর দ্বিতীয় পুরনো পুজো হলো কাপড়পট্টি বা উপরের পট্টির পুজো, যা শুরু করেছিলেন বস্ত্র ব্যবসায়ী শ্রীধর বন্দ্যোপাধ্যায়। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সাথে ইন্দ্রনারায়ণ চৌধুরীর নাম জুড়ে আছে। তবে সেই প্রসঙ্গে যাওয়ার আগে চলুন ভদ্রেশ্বরের তেঁতুলতলার পুজোর বিষয়ে একটু যাওয়া যাক। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর প্রচলন বা কবে থেকে পুজো হলো, তো সেইটা নিয়ে অনেক বিতর্ক, অনেক ঐতিহাসিক ব্যাখ্যা ইত্যাদি আপনারা পাবেন। আজকে আমরা জগদ্ধাত্রী পুজোর সন্ধান নিতে চলে এসেছি চন্দননগরে ভদ্রেশ্বরের তেঁতুলতলা, যেটা আগে গৌরহাটি নাম ছিল। তো এই পুজোর সূত্রপাতটা মহারাজা কৃষ্ণচন্দ্রের সাথে যুক্ত। তো মহারাজা কৃষ্ণচন্দ্রের এক দেওয়ান ছিলেন যার নাম দাতারাম সুর। সেই দাতারাম সুরের বিধবা বোন এই পুজোর প্রচলন শুরু করেন প্রথমবারের মতো। তো কোনো এক সময় এক অর্থনৈতিক ডামাডোল চলছে, অবস্থা খারাপ চলছে, তো সেই মুহূর্তে এই পুজো প্রায় বন্ধের মুখে। তখন করা হয়েছিল এক নতুন পদক্ষেপ। স্থানীয় বাসিন্দারা চলে এসে এই পুজোর দায়িত্ব নেন। দাতারাম সুরের সেই বাড়ির পুজো আজকে ভদ্রেশ্বরের তেঁতুলতলার পুজো। এই পুজোয় মহারাজা কৃষ্ণচন্দ্রের অনুদান আসত বলে হয়তো কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমার নামের মতো এখানেও দেবী বুড়ি মা নামে পরিচিত। চন্দননগরের বুড়িমার মূর্তিটি ভালো করে দেখলে দেখবেন দেবীর বাহন সিংহের পায়ের নিচে হাতির মাথার বদলে আছে গোল পৃথিবী। মায়াতন্ত্র মতে এখানে দেবীর পুজো করা হয়। চন্দননগরের বুড়িমার পুজোর সাথে কৃষ্ণনগরের একটা বন্ধন রয়েছে। মূর্তির পাশে জয়া বিজয়া বিরাজমান, কৃষ্ণনগরের মালোপাড়ার জলেশ্বরী মায়ের মূর্তির মতো। বুড়িমার প্রাঙ্গণে শত শত বলি দেওয়ার প্রথা কিন্তু এখানে বেশ প্রাচীন। উপেন্দ্রনাথ কর্মকার থেকে শুরু করে পরবর্তীকালে তার বংশধরেরা এই বলি প্রথা চালিয়ে আসছেন। বুড়িমার মুখ যিনি গড়েছেন সেই স্বপন পাল, যাদের আদি নিবাস কিন্তু আবার নদিয়ার শান্তিপুরে।
তেঁতুলতলার বুড়িমার পুজোর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এখানে ছেলেরা মেয়ে সেজে মাকে বরণ করেন। এই কথাটা আপনারা হয়তো অনেকেই জানেন, কিন্তু কেন ছেলেরা মেয়ে সেজে মাকে বরণ করেন তার ইতিহাসটা বলি শুনুন। সেই সময় চোর ডাকাতের উপদ্রব, বর্গীদের আক্রমণ এইসব লেগেই থাকতো। সেই সব ভয়ে বাড়ির মেয়েরা অতিষ্ঠ হয়ে বাড়ির বাইরে বের হতে পারতেন না। অগত্যা তখন থেকেই ছেলেরা মেয়ে সেজে মায়ের বরণ করা শুরু করলেন। সেই প্রথা আজও চলে আসছে। বহু পূর্বে ভদ্রেশ্বরের বুড়িমার বিসর্জন কৃষ্ণনগরের ঐতিহ্যের মতো সাঙে করে কৃষ্ণনগরের মালোপাড়ার নিরঞ্জনে যেমন গ্যাসের আলো ব্যবহার হয়, ঠিক তেমনটাই বুড়িমার বিসর্জনের সময়ও ব্যবহৃত হতো, কিন্তু এখন আর তা হয় না। এবার একটু কৃষ্ণনগরের দিকে যাওয়া যাক। কৃষ্ণচন্দ্রের জমিদারিতে বিভিন্ন প্রান্তিক গোষ্ঠী জগদ্ধাত্রী পুজো শুরু করার নেপথ্যে কিছু না কিছু কারণ আছে। এই যেমন ধরুন, কৃষ্ণনগরের মালোপাড়ার লোকেরা তখন মাছ ধরেই জীবিকা নির্বাহ করতেন এবং রাজবাড়ির বিসর্জনে সাহায্য করতেন। রাজা একদিন তাদের কিছু উপহার দিতে চাইলে মালোপাড়ার এক নিবাসী জগদ্ধাত্রী পুজো করার বাসনা প্রকাশ করলেন। রাজা তো তৎক্ষণাৎ রাজি এবং পুজোর জন্য তখন 15 টাকা করে দেবেন বলে জানান। আজও সেই ধারা অব্যাহত। দুর্গাপুজোর দশমীর তিথিতে রাজবাড়িতে শাড়ি, মিষ্টি, আলতা, সিঁদুর দিয়ে নিমন্ত্রণ আসে মালোপাড়া থেকে। আর রাজপরিবারের বর্তমান যারা অংশীদার তারা নবমী তিথিতে মালোপাড়ায় 15 টাকা দিয়ে আসেন। মালোপাড়ার পুজো পদ্ধতিতে নানান বৈচিত্র্য লক্ষ্য করা যায়, যেমন জল ভরা প্রথা। 15 জনের বেশি ছেলেরা মেয়ে সেজে জল ভরে, যেমনটা আপনারা তেঁতুলতলার কথা দেখলেন। তেঁতুলতলায় ওখানে ছেলেরা মেয়ে সেজে মাকে বরণ করে, আর এখানে ছেলেরা মেয়ে সেজে জল ভরতে যায়। জলঙ্গি নদীর জল অষ্টমী তিথিতে এনে রাখা হয় নাট মন্দিরে। রাতের বেলায় ছেলেরা মেয়ে সেজে জল ভরবে কলসে। নবমী তিথি উপস্থিত হলে 6 জনের বেশি ছেলেরা মায়ের উপোস করে থাকে। জলঙ্গির জলে স্নান সেরে দণ্ডি কাটতে কাটতে তারা আসে মায়ের নাট মন্দিরে। নবমীর দিন এখানে আখ, কুমড়ো, কলা ইত্যাদি বলি দেওয়া হয়। এরপর যারা উপোস করে থাকেন তারা নবমীর থালা মাথায় নেয় এবং সেই থালাগুলি সাজানো থাকে ফুলের মালা, চিনি, সন্দেশ, ফল, মিষ্টি, দধিকর্ম ইত্যাদি দিয়ে। উপোস করে থাকা এই ছেলেরা থালা নিয়ে যায় সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিতে। কিন্তু কেন সিদ্ধেশ্বরী কালী মন্দিরে যাওয়া হয় পুজো দেওয়ার জন্য? আসলে জলঙ্গির ওপারে তারানাথ তান্ত্রিকের সিদ্ধেশ্বরী মা চলে আসেন আজকের এই স্থানে। মালোপাড়াতে মা জলেশ্বরীর পুজো হয় তান্ত্রিক মতে, তাই নবমীর থালা মাথায় নিয়ে সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার মধ্য দিয়ে দুটি পুজোকে এক সূত্রে গাঁথা হয়। সিদ্ধেশ্বরী কালীবাড়ি থেকে পুজো দিয়ে ফিরে আসার পর মালোপাড়াতে শুরু হয় এক বিশেষ অনুষ্ঠান, যাকে বলা হয় ধুনো পোড়ানোর অনুষ্ঠান। নাট মন্দিরে বাবু হয়ে বসে ভেজা সাদা কাপড় জড়িয়ে মাথায় বিড়ার ওপর সরা রেখে ধুনো পোড়ানো হয়। সেই দৃশ্য ও ঐতিহ্য সত্যি রোমহর্ষক। কিছুক্ষণ আগে আপনাদের ইন্দ্রনারায়ণ চৌধুরীর কথা বলছিলাম, যিনি সপ্তদশ শতাব্দীতে এখনকার বাংলাদেশের যশোর থেকে চন্দননগরে এসে ফরাসি কোম্পানির চাকরি নিয়ে দেওয়ান হন। তার আরেকটা পরিচয় ছিল, তিনি ছিলেন নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রের বন্ধু। অনেকে বলেন চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর প্রচলনের পশ্চাতে এই ইন্দ্রনারায়ণ চৌধুরীর অবদান রয়েছে। একবার জগদ্ধাত্রী পুজোর সময় তিনি নদিয়ার রাজবাড়িতে উপস্থিত। জাঁকজমক রীতিনীতি দেখে তিনি তো বেশ অভিভূত এবং প্রভাবিত হন। চন্দননগরে তিনি জগদ্ধাত্রী পুজো শুরু করবেন বলে ঠিক করেন। যেমন ভাবা তেমন কাজ। এরপর চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সঙ্গে জড়িয়ে গেল ধনী ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা। বারোয়ারির সংখ্যা বৃদ্ধি পেল। 4 দিনের পুজোর আয়োজন হলো। এছাড়া পুজোকে কেন্দ্র করে যাত্রাপালা, কবি লড়াই, তরজা, ঝুমুর, খ্যামটা নাচের আসর বসত। বাংলার সংস্কৃতি আন্দোলনের শ্রীবৃদ্ধি ঘটায় চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। ধীরে ধীরে চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জা এখানকার পুজোকে এক অন্য মাত্রা এনে দেয়। তার উপর সারা বাংলা তো বটেই, কলকাতা থেকে হাজার হাজার মানুষ, বর্তমানে প্রায় লাখো লাখো মানুষ সড়কপথ, জলপথ ও রেলপথে খুবই সহজেই কম সময়ের মধ্যে পৌঁছে যেতে পারে চন্দননগরে। কৃষ্ণনগরে মহারাজা কৃষ্ণচন্দ্রের দেবী জগদ্ধাত্রীর স্বপ্নাদেশ পাওয়ার যে কিংবদন্তি আছে, তেমনি এক জনশ্রুতি প্রচলিত আছে চন্দননগরের ইন্দ্রনারায়ণ চৌধুরীকে কেন্দ্র করে। শোনা যায় গ্রামের কিছু মানুষ একবার প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্গাপুজো করতে পারেননি। গ্রামের মানুষেরা সবাই মিলে তখন ইন্দ্রনারায়ণের কাছে যায়।
এবার অসময়ে দুর্গাপুজো করা হোক, এমন দাবি তোলেন গ্রামের মানুষ। কিন্তু দুর্গাপুজোর সময় তো পেরিয়ে গেছে, কি করা যায়? গ্রামের প্রজাদের আবেদন মেটানো যায় কিভাবে? এমন ভাবতে ভাবতে ইন্দ্রনারায়ণ চৌধুরী ঘুমিয়ে পড়লেন। এমন সময় তিনি একটা স্বপ্ন দেখেন। সেখানে এক দেবী সিংহের উপর বসে আছেন। সেই দেবী ইন্দ্রনারায়ণ চৌধুরীকে বলছেন তাকে যেন প্রজাগণ এই রূপে পুজো করেন। স্বপ্ন ভেঙে গেল ইন্দ্রনারায়ণ চৌধুরীর। তিনি প্রজাগণকে ডেকে বলেন তার স্বপ্নে পাওয়া মায়ের রূপের কথা। সেই বছর থেকেই নাকি চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু হয়। তবে এই জনশ্রুতি ঐতিহাসিক ও গবেষকদের দ্বারা স্বীকৃত নয়। আসলে জগদ্ধাত্রী পুজোর ব্যাপক প্রচার চন্দননগর থেকে শুরু হয়েছিল বলে যারা মনে করেন তাদের কাছে এই মতটি অধিক গ্রহণযোগ্য। আসলে কৃষ্ণনগরের জমিদার কৃষ্ণচন্দ্রের স্বপ্নাদেশ পাওয়ার ঘটনাটিকে চন্দননগরের ইন্দ্রনারায়ণ চৌধুরীর সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা মাত্র। কিন্তু যেমনটা আপনাদের আগেই বলেছিলাম যে চন্দননগরের ইন্দ্রনারায়ণ চৌধুরী নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের জমিদার বাড়ির পুজো দেখে অভিভূত এবং তিনি চন্দননগরে সেই পুজো করতে সচেষ্ট হয়েছিলেন। প্রাচীনত্বের দিক থেকে জগদ্ধাত্রী পুজো বহু পূর্বে প্রচলিত ছিল, সে চন্দননগর হোক কিংবা কৃষ্ণনগর। কিন্তু একথা নিশ্চিতভাবে বলা যায় কৃষ্ণনগরই প্রথম মহারাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে জগদ্ধাত্রী পুজোর পুনঃপ্রচলন হলো, যা ক্রমশ হুগলির চন্দননগরে প্রসারিত হয়। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ইতিবৃত্তে আপনাদের আমরা আদিমা, বুড়িমা, মেজমা, রানীমা প্রভৃতি প্রতিমা দর্শন করানোর পাশাপাশি সেই সব পুজো সংক্রান্ত অনেক তথ্য পরিবেশন করলাম। এবার আপনাদের আরও একটি পুজোর কথা বলবো। চন্দননগর পৌর নিগমের 10 নম্বর ওয়ার্ডের পুজো বাগবাজার। শুনতে কলকাতার বাগবাজারের মতো হলেও এখানে পূর্বে ছিল প্রচুর বাগান, তার থেকে লোকমুখে বাগানি মহল্লা। উড়েপাড়া থেকে বর্তমানে বাগবাজার। উড়েপাড়ার জগদ্ধাত্রী পুজো শুরু হয় 1242 বঙ্গাব্দে। কপিল দাস বৈরাগী, রজনী দাস, মাধব ঘোষ ও দোয়ারি কর্মকার এই 4 বন্ধু মিলে এই পুজো শুরু করেছিলেন। এই পুজোর মণ্ডপে পৌরাণিক যাত্রাপালা, থিয়েটার, কবির লড়াই, লাঠি খেলা, ছোড়া খেলা, ম্যাজিক, শরীরচর্চা ইত্যাদি জলসা বসত। 1930 সালে বাগবাজার পুজোর সাথে জড়িত ছিলেন এক ফরাসি সাহেব, তার নাম ছিল জে টার্নান্ডিজ। চন্দননগরের বেশিরভাগ মূর্তিতে আপনি করিন্দ্রাসুর হিসেবে হাতির কাটা মাথা দেখবেন, আর কৃষ্ণনগরে অনেক পুজোয় সেখানে বাঘ দেখা যায়। চন্দননগরের অধিকাংশ প্রতিমার পিছনে চালচিত্র বা চালি উল্টানো ইউ আকৃতির, সেখানে কৃষ্ণনগরের চালি হলো গোলাকৃতি। অধিকাংশ দর্শনার্থীদের কাছে জগদ্ধাত্রী পুজো বলতে চন্দননগর বেশি পছন্দ, কারণ হলো দূরত্ব। কলকাতা থেকে কৃষ্ণনগর যেখানে 100 কিলোমিটার, সেখানে চন্দননগর মাত্র 31 কিলোমিটার দূরে। চন্দননগরের পুজোর সারণী দেখুন, লিস্টটা দেখলেই বোঝা যায় চন্দননগরের পুজোর ব্যাপ্তি ও সম্প্রসারণ। তবে শুধু চন্দননগর নয়, জগদ্ধাত্রী পুজোর আসল ক্ষেত্র কৃষ্ণনগরের পুজোর লিস্টটাও ভিডিওর শেষের দিকে দেখাচ্ছি আপনাদের। এখন চলুন আপনাদের বলি কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো নিয়ে কিছু কথা। কৃষ্ণনগর শহর জুড়ে বেশ পুরনো পুজোর মধ্যে রয়েছে চকের পাড়া, বাঘাডাঙ্গা, গোলাপট্টি, নুড়িপাড়া, চাষাপাড়া, ঘূর্ণি শিবতলা, কাঁঠালপোতা, নেদের পাড়া, হাতার পাড়া, তাঁতিপাড়া, আরও অনেক পুজো। কৃষ্ণনগরের পুজোগুলো নানা নামে পরিচিতি লাভ করতে শুরু করে বিগত 2 দশকের মধ্যে। কৃষ্ণনগর শহরে জগদ্ধাত্রী পুজোর সঙ্গে কাজেই জড়িয়ে আছে অনেক নাম। ক্লাব ও বারোয়ারিগুলো সেই নাম দেয় তাদের পুজোর প্রতিমার। বহু আগে 4-5টা বারোয়ারি প্রতিমার নাম আগে থেকেই ছিল, কিন্তু 2000 সালের পর থেকে একটা হিড়িক শুরু হলো বারোয়ারি প্রতিমাদের নাম দেওয়ার। যেমন ধরুন, রাজবাড়ির যে চক বা তার সংলগ্ন এলাকা চকের পাড়া নামে পরিচিত। চকের পাড়া বারোয়ারির মা পরিচিত আদি মা হিসেবে। অনেকের মতে রাজার পৃষ্ঠপোষকতা ছিল এই পুজোতে। কাঁঠালপোতার বারোয়ারি দেবী পরিচিত ছোট মা হিসেবে। আগে এই এলাকায় প্রচুর কাঁঠাল গাছ ছিল। বৃত্তিভিত্তিক পাড়ার মধ্যে ছিল তাঁতিপাড়া। এই পাড়ায় তাঁতিদের বাস ছিল। তাঁতিপাড়ার বারোয়ারি দেবী পরিচিত হন বড় মা হিসেবে। এখানকার পুজোর বৈশিষ্ট্য হলো প্রতিমার গায়ের রং শিউলি ফুলের বোটার রঙের মতো। চাষাপাড়ার পাশের পাড়াটির নাম হলো কাঠুরিয়া পাড়া। একসময় সেখানে ছিল কাঠুরিয়াদের বাস। এখানকার মায়ের নাম সোনা মা। প্রীতি সম্মেলনী হোক কিংবা অঞ্জনাপাড়ার ছোট বুড়িমা, এই ধরনের অনেক পুজো আছে যেগুলো একেবারেই নতুন পুজো। কিছু কিছু পুজো, যেমন ধরুন প্রীতি সম্মেলনীর পুজোর কথা বলি, এই ধরনের পুজোগুলো আলোকসজ্জা ও প্যান্ডেল সজ্জা বেশ চমকপ্রদ।
রাধানগর নতুন বারোয়ারির মা কৃষ্ণমাতা, মল্লিকপাড়া বারোয়ারির মা দক্ষিণ মা, গাবতলা বারোয়ারির মা পরিচিত রাজেশ্বরী হিসেবে। কৃষ্ণনগরে বাঘাডাঙ্গার পুজো বেশ বিখ্যাত এর বিশাল প্রতিমা এবং বিসর্জনের সময় ঘোড়া নিয়ে যাওয়ার জন্য। শোনা যায় এখানকার পুজোয় রাজা একবার একটি ঘোড়া দিয়েছিলেন, তারপর থেকে বিসর্জনের সময় বাঁশের মাথায় ঘোড়া বেঁধে নিয়ে যাওয়া হতো। জগদ্ধাত্রী পুজোর বিসর্জন শোভাযাত্রা নিয়ে কিছু ঐতিহ্য আছে যা এখনো চলে আসছে, একটু পরেই এই বিষয়ে আপনাদের জানাচ্ছি। দণ্ডায়মান দেবী আলোকেশ্বরী অর্থাৎ গোবিন্দ স্বরূপ বারোয়ারির পুজো কিন্তু বহুদিনের। এই পুজোর সাথে যুক্ত ছিলেন সাহিত্যিক নারায়ণ সান্যাল। সোনাপট্টির পুজো ভালো মা, চৌরাস্তা রাজদূত ক্লাবের দেবী রাজমাতা। অনেক আগে কয়েক ঘর চুন তৈরির পরিবার এই এলাকায় থাকতেন, সেখান থেকে এই এলাকার নাম হয় চুনারিপাড়া। মা এখানে চারিদিনী মা নামে পরিচিত। এই নামগুলো খুব অল্প দিন আগেই দেওয়া হয়েছে। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোতে একটি পাড়ার প্রতিমা রাজবাড়িতে যায় না, সেই পাড়াটির নাম নেদেরপাড়া। নেদেরপাড়া বারোয়ারির পুজোর ভাসানের সময় প্রতিমাটি রাজবাড়ির দিকে না গিয়ে রাজবাড়ির উল্টো দিকে মুখ করে জলঙ্গির ঘাটে বিসর্জন হয়। এর পিছনে রয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের আমলের এক পুরনো কাহিনী। রাজার আমলের নেদেরপাড়ায় ব্রাহ্মণরা কোনো কর দিতেন না। কর না দিবার পাড়া বলে লোকমুখে সেটি নেদেরপাড়া হিসেবে পরিচিতি পায়। কৃষ্ণনগরে দুটি বারোয়ারির মায়ের নাম বালকেশ্বরী। একটি আনন্দময়ী তলার কাছে বালকেশ্বরী মা রয়েছেন, অন্যটি গোয়ারি বালকেশ্বরী। এখন যেখানে হাই স্ট্রিট সম্মেলনের পুজো হয় সেইখানেই পুজোটি ছিল। এই পুজোটি বিখ্যাত ছিল নেদো নন্দীর পুজো নামে। আনন্দময়ী তলার কাছে যেখানে বালকেশ্বরী মা রয়েছেন সেখানে মায়ের পায়ের তলায় হাতির মাথা থাকে না, একটি বল থাকে। অনেক গবেষকদের মতে জগদ্ধাত্রী মূর্তি ও গন্ধেশ্বরীর মূর্তি একেবারে একরকম। তফাৎটা হলো গন্ধেশ্বরীর সিংহের পায়ের তলায় বল থাকে আর জগদ্ধাত্রীর ক্ষেত্রে হাতির মুন্ডু। অনেক স্থানীয় প্রবীণরা মনে করে থাকেন এখন গন্ধেশ্বরী দেবী পূজিত হন জগদ্ধাত্রী হিসেবে। কৃষ্ণনগরের একমাত্র 4 দিনের ব্যতিক্রমী পুজো হল নুড়িপাড়ার বারোয়ারি। কৃষ্ণনগরের রাজবাড়ি হোক কিংবা মালোপাড়ায় এখনও দেবীকে ইলিশ, কাতলা, রুই মাছের ভোগ দেওয়া হয়। এই ধরনের কতই না ঐতিহ্য ও ধারাবাহিকতা জড়িয়ে আছে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর সঙ্গে। একদা রাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় কৃষ্ণনগর শহরের বিভিন্ন বৃত্তিভিত্তিক পাড়াতে জগদ্ধাত্রী পুজোর যে প্রচলন হয়েছিল তা আজ প্রসারিত হয়ে দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। এই লিস্টটা দেখলেই বুঝতে পারবেন। এবার একটু চন্দননগরের প্রসঙ্গে যাওয়া যাক। বহু পূর্বে দুটো গরুর গাড়িকে পাশাপাশি বেঁধে তার উপর রাখা হতো বড় আকারের প্রতিমা। সামনে মশাল হাতে চলত বিশাল শোভাযাত্রা। মশাল বাহকরা পুরো শহর জুড়ে ঠাকুর নিয়ে পরিক্রমা করে শেষে গঙ্গায় এনে প্রতিমা বিসর্জন দিতেন। 1924 সালের আগে যখন ইলেকট্রিক আলো আসেনি তখন কর্পোরেশনের লোক মই আর কেরোসিন নিয়ে বেরিয়ে পড়ত বিকেল বেলায়। বাড়ির দেওয়ালের সঙ্গে লোহার আংটাতে লাগানো আলোর বাতিগুলিতে কেরোসিন দিয়ে আলো জ্বালানো হতো। বাগবাজার বারোয়ারিতে শোভাযাত্রায় প্রথম বাঁশের বাখারিতে আলোর মালা তৈরি করে লাগানো হয়। তারপর থেকে আলোর মালা বাড়ি বাড়ি ছাদ থেকে নিচে নামিয়ে জগদ্ধাত্রী পুজোয় শোভা বাড়ানো হয়। ভর কোম্পানি তখন চন্দননগরে আলোর সাপ্লাই দিত, তার জন্য কোনো অতিরিক্ত টাকা তারা নিতেন না। সালটা 1953। ক্লাস 8-এর ছাত্র শ্রীধর দাস, তার হাত ধরে চন্দননগরে আলোকসজ্জার যে জার্নিটা শুরু হয়েছিল তা আজকে কালের গণ্ডি পেরিয়ে দেশ থেকে দেশান্তরে নাম করেছে সর্বত্র। এবার চলুন জলঙ্গির ঘাট থেকে জানাই কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের কথা। এখন আমরা আছি আর কি কৃষ্ণনগরের বিসর্জন ঘাটে। আমার মানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মানে বিসর্জন ঘাট, এখানেই বিসর্জনটা হয় আর কি কৃষ্ণনগরে। তো একটু পরে এখানে শুরু হবে ঘট বিসর্জন, আর বিকেল মানে সন্ধ্যার পর থেকে শুরু হবে কৃষ্ণনগর যে ঠাকুর বিসর্জন। আর ঠাকুর বিসর্জনের ঐতিহ্যটা এখানে একটু অন্যরকম। ধরুন এই ঘাটের এখানে যে ঠাকুরটা রয়েছে সেই ঠাকুরটা সবার আগে পৌঁছাবে কিন্তু রাজবাড়ি থেকে আবার এখানে আসবে। মানে কৃষ্ণনগরের যত যেখানে ঠাকুর হোক না কেন সমস্ত ঠাকুর যাবে কৃষ্ণচন্দ্র রাজার বাড়িতে, দিয়ে ওখান থেকে আবার আসবে ঘাটে, দিয়ে এখানেই নিরঞ্জনটা হবে। রাস্তার দুধারে সারি সারি লোকজন মানে থাকবে আর কি। আর ঠাকুর, আর এখানে সবথেকে বড় ট্র্যাডিশন যেটা সেটা হচ্ছে ঠাকুর মানুষের কাঁধে করে আসেন, যেটাকে সাং বলা হয় আর কি।
হ্যাঁ, তো সাঙে করে ঠাকুর আসেন, কোনো লরি বা কোনো রকম ইয়েতে নয়। হ্যাঁ, কিছু কিছু বারোয়ারি থাকে যেগুলো লরি বা আপনার যে মানে নবদ্বীপে যে চাকা টাইপের গাড়ি থাকে সেইগুলোতেও আসে, তবে ম্যাক্সিমাম ঠাকুর সাঙে আসে। আর এখানে যে বড় বড় যে ঠাকুরগুলো রয়েছে, যেমন ধরুন বাঘাডাঙ্গা, তারপরে ছোটো মা, বুড়ি মা, এনারা প্রত্যেকে সাঙে আসেন। সাঙে আসবেন, আসার পরে আর এদের কৃষ্ণনগরের একটা বৈশিষ্ট্য কি, প্রত্যেকটা ঠাকুরের এত বেশ গহনা, সমস্ত গহনা পরেই ওনারা মানে মন্দির থেকে বেরোবেন, সমস্ত রাস্তা মানে ঘুরে ঘাটে এসে সেই গহনা খুলে তারপরে মাকে নিরঞ্জন করা হয়। আপনারা দেখুন, দেখতে থাকুন, আরও অনেক কিছু দেখতে পাবেন। পরিশেষে বলি, কৃষ্ণনগর হোক কিংবা চন্দননগর, জগদ্ধাত্রী পুজোতে আমাদের দুটো ক্ষেত্রেই যাওয়া চাই। আর সেই সঙ্গে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।